বাংলা সাহিত্যে ভূতের গল্পের অভাব নেই। বিভূতিভূষণ থেকে শুরু করে লীলা মজুমদার কিংবা সৈয়দ মুস্তাফা সিরাজ ভয়ের শিহরণ জাগাতে প্রত্যেকেই ছিলেন সিদ্ধহস্ত। কিন্তু আধুনিক যুগের গল্পকারদের মধ্যে এমন একজন আছেন যার লেখার ধরন আমাদের চেনা ছকের চেয়ে একদম আলাদা। তিনি সুথানীয় চট্টোপাধ্যায়। ২০০০ সালে পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় জন্ম নেওয়া এই লেখককে বলা হয় আধুনিক ও ভবিষ্যৎ বাংলা সাহিত্যের এক অনন্য রূপকার। তার লেখনীতে এমন এক অদ্ভুত অপার্থিব ভয়ের আবহ তৈরি হয় যা আজকের এই প্রযুক্তি নির্ভর যুগেও মানুষকে শিরদাঁড়া দিয়ে হিমস্রোত বইয়ে দিতে বাধ্য করে। সুথানীয় চট্টোপাধ্যায়ের বিখ্যাত বই মেঘালয়ের ভূতের অভিজ্ঞতা থেকে সংগৃহীত একটি হাড়হিম করা সত্য কাহিনী নিয়ে সাজানো হয়েছে আজকের গল্প মেঘালয়ের ভূতের দেখা। পাহাড়ের কুয়াশা ঢাকা নির্জনতায় এমন কিছু লুকিয়ে থাকে যা মানুষের যুক্তির বাইরে। আজ আমরা সেই সত্যেরই মুখোমুখি হব। লোকমুখে তো কত কিছুই শোনা যায়, ভারতের মূল ভূখণ্ড থেকে শুরু করে এই পশ্চিমবঙ্গ। ভূতের গল্পের ছড়াছড়ি সবখানেই। সে বড় কথা নয়, আমরা আজকাল বিভিন্ন অডিও বুক প্ল্যাটফর্মে কিংবা ইউটিউবের জনপ্রিয় সব স্টোরি চ্যানেলে নিয়মিত ভৌতিক গল্প শুনে থাকি। কিন্তু একটা জিনিস কি কখনো খেয়াল করেছেন? উত্তর পূর্ব ভারতের সেই রহস্যময় পাহাড় আর ঘন অরণ্য নিয়ে কেমন জানি সবাই চুপ। অডিও জগতের সেই মায়াবী শব্দজালে বড়জোর আসামের চা বাগানের কথা কোনো কোনো গল্পে উঠে আসে, কিন্তু সেভেন সিস্টার্সের বাকি রাজ্যগুলোর গহীন রহস্য নিয়ে কোনো উল্লেখই নেই। এমনটা কেন হলো? কেন উত্তর পূর্ব ভারতের সেই নিঝুম পাহাড়ের আনাচে কানাচে লুকিয়ে থাকা অশরীরীদের কথা আমাদের কানে পৌঁছাল না? এর কোনো সহজ উত্তর নেই। যুক্তি দিয়ে খুঁজতে গেলে অনেকগুলো কারণ বেরিয়ে আসতে পারে, কিন্তু কোনোটিই হয়তো সম্পূর্ণ সত্য নয়। তবে আজ আমি আপনাদের সেই যুক্তিবিদ্যার বাইরের এক জগতের কথা বলতে যাচ্ছি, যেখানে পাহাড়ের মেঘেদের আড়ালে ছায়ার মতো কিছু একটা ঘুরে বেড়ায়। আজ আপনাদের শোনাবো মেঘালয়ের এক হাড় হিম করা ভুতুড়ে অভিজ্ঞতা। আমার এক আত্মীয়ের বাড়ি আসামে। সময়টা 2025 সাল। তখন আমার বয়স 25, আর এখন 2026 সাল। আজকের তারিখ জানুয়ারি মাসের 1 তারিখ। নতুন বছরের শুরুতেই আমি এই অভিজ্ঞতার কথাগুলো লিখছি। সেদিন যখন ঘটনাটি ঘটেছিল তখন হয়তো উত্তেজনায় আর ভয়ে একটা খাতায় অগোছালোভাবে কাটাকাটি করে লেখাটা লিখে রেখেছিলাম। আজ সেই খাতা থেকে লেখাগুলো যত্ন করে নিজের ডায়েরিতে হুবহু টুকে নিলাম ভালো হাতের লেখায়। আমি চেষ্টা করছি আমার এই কাহিনীতে কোনো বিদেশি শব্দ না রাখতে। আজকাল কথায় কথায় অনেক ইংরেজি শব্দ চলে আসে, কিন্তু আমি সেগুলো সব বাদ দিয়ে দিলাম। আমি চাই এই বাংলা গল্পটি যেন সম্পূর্ণ খাঁটি বাংলা ভাষাতেই আপনারা শুনতে বা পড়তে পারেন, যাতে সবার বুঝতে সুবিধা হয় এবং গল্পের আসল রূপটি ফুটে ওঠে। তাই ডায়েরি থেকে সম্পূর্ণ বাংলায় আমি আমার সেই অভিজ্ঞতাটি তুলে ধরছি। গরমের ছুটিতে মাসির বাড়িতে গিয়েছিলাম। মাসি আর মেসোমশাই সেখানেই স্থায়ীভাবে থাকেন, নিজেদের ব্যবসা বাণিজ্য সামলান। আদতে মাসির বাড়ি এদেশেই ছিল, কিন্তু কাজের সূত্রে ওনারা ওখানে থিতু হয়েছেন। আমি বড় হয়েছি নদিয়ার শান্ত পরিবেশে, কিন্তু ছোটবেলা থেকেই থেকেছি কলকাতা শহরে। সেই কলকাতার সমতল অঞ্চল, শহরের ঘিঞ্জি যানজট আর একঘেয়ে যান্ত্রিক জীবন আমার কাছে অসহ্য লাগছিল। তাই মন বদলাতে সোজা বিমানে চেপে পৌঁছে গেলাম আসামের গুয়াহাটি শহরে। মেসোমশাইয়ের কাজের ধরনটা বড় অদ্ভুত। সারাদিন একবার এখানে তো একবার ওখানে ছুটতে হয়। একবার দেখলাম কাজ সেরে ফিরলেন তো পরক্ষণেই আবার বেরোতে হলো। সন্ধ্যা পর্যন্ত এই একই ধারা চলতে থাকে। তারপর দিন শেষে ক্লান্ত হয়ে ঘরে ফিরে শুয়ে পড়েন। 2019 সালে যখন শেষবার এসেছিলাম তখন আমার বয়স ছিল মাত্র 19। মাঝখানের এই সময়টায় জায়গাটা অনেক বদলে গেছে।
শহরের বুক চিরে পাহাড় দেখা যায়, গাছপালায় ঘেরা এক অপূর্ব পরিবেশ। তবে আমার মনে মনে একটা জেদ ছিল। ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতাম একদিন একা একা মেঘালয় যাব। মাসির কাছ থেকে বিদায় নিলাম। মেসোমশাই তখন কাজের চাপে বাইরে, তাই মাসিকে বললাম, মেসোমশাই ফিরলে বলে দিও আমি মেঘালয় যাচ্ছি। আলাদা করে আর কিছু বলার দরকার নেই, তুমি তো সব বোঝোই। মাসি নিজের মুঠোফোন থেকে টাকা পাঠিয়ে আমার জন্য একটা গাড়ি ভাড়া করে দিলেন। আমি চালককে বললাম মেঘালয়ের দিকে গাড়ি ছোটাতে। আসামের ঠিক দক্ষিণেই মেঘালয় রাজ্য। মানচিত্রের দূরত্বটা কম মনে হলেও পাহাড়ি পথ অনেক লম্বা আর আঁকা বাঁকা। অনেকটা সময় পার করে যখন মেঘালয় পা রাখলাম, তখন অঝোরে বৃষ্টি পড়ছে। গরমকাল হলেও মেঘালয়ে বৃষ্টির তষ্টিত্ব খামখেয়ালিপনা লেগেই থাকে। আপনারা তো জানেনই, শিলং হল ভারতের অন্যতম দূষণমুক্ত শহর। কোনো কলরব নেই, কোনো গোলমাল নেই, একদম শান্ত নিঝুম। আমি জন্মগতভাবেই একটু একলা থাকতে ভালোবাসি, তাই এই নির্জনতা আমার মনে এক অদ্ভুত শান্তি এনে দিচ্ছিল। কিন্তু সেই শান্তির আড়ালেই যে ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছিল, সে তখনও বুঝতে পারিনি। আমার পরিকল্পনা ছিল মেঘালয়ে থাকবো, তাই আগেভাগেই অনলাইনে একটি বাড়ি ভাড়া করে রেখেছিলাম। গাড়ি এসে যখন বাড়ির সামনে থামলো, দেখলাম জায়গাটা আমার জন্য একদম জুৎসই। আমি একা মানুষ, একা থাকার জন্য বিশাল বড় বাড়ির কোনো প্রয়োজন নেই। এই ছোটোখাটো ছিমছাম বাড়িটাই আমার জন্য যথেষ্ট। বাড়ির ভেতরে কোনো ঝামেলা ছিল না, আর 5টা সাধারণ গল্পের মতো বাড়ির ভেতরে কোনো ভূতের বাস নেই। কিন্তু সেই বাড়ির বাইরে কিছুটা দূরে একটা অদ্ভুত আকৃতির পাথর পড়েছিল। আমার কেন জানি মনে হলো ওই পাথরটাই যেন সব রহস্যের মূল উৎস। ওখান থেকেই যেন কোনো এক অশরীরী শক্তির জন্ম হচ্ছে। গাড়ি থেকে নামার আগে ড্রাইভারকে বলে দিলাম, আমি যখন ফেরার খবর দেব ঠিক সময় চলে এসো। ড্রাইভার চলে গেল। মেঘালয়ের মানুষদের গায়ের রং বেশ পরিষ্কার, মুখাবয়ব অনেকটা উত্তর পূর্ব এশিয়ার বা চীন দেশের মানুষের মতো। আমাদের সাধারণ ভারতীয় চেহারার সাথে তাদের খুব একটা মিল নেই। এই মানুষদের নিয়ে আপনারা আগে কোনো ভূতের গল্প শুনেছেন কি না জানি না, শোনার কথাও না। কেউ যদি আপনাদের না বলে, তবে আপনারা জানবেন কি করে? বাড়িটার ভেতর থেকে বাইরের পাহাড়গুলো দেখতে খুব সুন্দর লাগছিল। তখন দুপুর হয়ে গিয়েছে। বাইরে বেরোনোর সময় পাশেই একটা দোকান থেকে বিড়ালের জন্য কিছু খাবার কিনে নিলাম। দুপুরে খাওয়ার জন্য ওখানকার স্থানীয় খাবার আর না খেয়ে দেখলাম পাশে এক ভারতীয় লোক রুটি আর তরকারি বিক্রি করছে। তার কাছ থেকেই খাবার কিনে এনে খেয়ে নিলাম। তারপর বাড়ির ভেতরে ঢুকে পড়লাম। চারপাশটা বড্ড বেশি শান্ত, কিন্তু ওই দূরের পাথরটার দিকে তাকালে মনের ভেতরে কেমন একটা অদ্ভুত অস্বস্তি দলা পাকিয়ে উঠছিল। পরের দিন সকালটা বেশ সাধারণভাবেই কাটলো। দুপুরে ডিম দিয়ে খেয়ে বিকেলে একটু রাস্তার দিকে বেরোলাম। বাড়ির চারপাশটা ঘুরে দেখতে দেখতে কিছুটা দূরে চলে গেলাম। ঠিক তখনই সেই লোকটির সাথে আমার দেখা হলো। মেঘালয়ের সেই স্থানীয় মানুষ যাদের চেহারার বর্ণনা আমি আগেই দিয়েছি। এদের ভাষাটা বড় অদ্ভুত। গুগল বা ইন্টারনেটের কোথাও এই ভাষার হদিস মেলে না, আর পাওয়া গেলেও তার অর্থ উদ্ধার করা অসম্ভব। যেন এক হারিয়ে যাওয়া আদিম ভাষা, যা কেবল তাদের মধ্যেই সীমাবদ্ধ। রাস্তার এক কোণে পাহাড় দেখার জন্য সুন্দর একটা ব্যালকনির মতো জায়গা ছিল, যেখান থেকে গভীর খাদ আর উপত্যকা দেখা যায়। আমি সেখানে দাঁড়িয়ে খাদের গভীরতা দেখছিলাম। আমি নিজে থেকে কোনো কথা শুরু করিনি, বরং সেই লোকটাই আমাকে অবাক করে দিয়ে কথা বলে উঠল। আর সবচাইতে আশ্চর্যের বিষয় হলো, মেঘালয়ের সেই মানুষের মুখে আমি পরিষ্কার বাংলা ভাষা শুনতে পেলাম। আমি চমকে গিয়ে তাকে জিজ্ঞেস করলাম, তুমি বাংলা জানলে কি করে? সে এক রহস্যময় হাসি হেসে বলল, আমি এখানেই গোপনে লোকচক্ষুর আড়ালে চুরিয়ে চুরিয়ে
এই ভাষা শিখেছি। শুনে মনে মনে একটু স্বস্তি পেলাম। ভাবলাম, যাক, এতদিনে এই অচেনা পাহাড়ে মনের মতো একজন সঙ্গী পাওয়া গেল, যে অন্তত আমার ভাষাটা বোঝে। ওর সাথে নিশ্চয়ই গল্পটা বেশ জমবে। আর তখনই আমার মাথায় এলো সেই পাথরের কথা। লোকটার নাম ছিল হরিণ। মনে মনে ঠিক করলাম এই হরিণকে সাথে নিয়েই ওই রহস্যময় পাথরের রহস্য উদ্ঘাটন করতে হবে। একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, আমি যে বাড়িটা ভাড়া নিয়েছিলাম সেটা কিন্তু শহরের মধ্যেই ছিল। আমি হরিণকে সঙ্গে নিয়ে আমার সেই ভাড়া করা বাড়িতে চলে এলাম। ঘরের ভেতরে ঢুকে ওকে বললাম, তুমি ওই সোফাটায় বসো। ও বসলো। আমি ওর উল্টো দিকের সোফায় বসে পড়লাম। জানলার কাঁচটা সরিয়ে দিয়ে বাইরের পাহাড়ের দিকের পর্দাটা টেনে দিলাম। আমি নিচে পাথরের দিকে না তাকিয়েই আঙুল দিয়ে ইশারা করে হরিণকে বললাম, ওই যে দূরে পাথরটা দেখা যাচ্ছে না, ওটাকে আমার খুব রহস্যময় লাগছে। ওখানে কি ভূতুড়ে কোনো ব্যাপার আছে, নাকি অন্য কোনো রহস্য? হরিণ সেদিকে তাকালো। আমি যখন সকালে পাথরটা দেখেছিলাম তখন ওটা ছিল একটা ক্রস বা যোগ চিহ্নের মতো আকৃতির, কিন্তু এখন ওর দিকে তাকিয়ে আমার চোখ কপালে উঠল। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে পাথরটার রূপ বদলে গেছে। এখন ওটা ঢেউ খেলানো, উঁচু নিচু এক অদ্ভুত আকার ধারণ করেছে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তুমি এটার বিষয়ে কিছু জানো নাকি? হরিণ এক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে থেকে বলল, জানি, সেই ছোটবেলা থেকে একে এভাবেই দেখছি। এর স্বভাব পাল্টায়নি, আজও সেই একই রকম আছে হুবহু। সে আরও বলল যে, স্থানীয় লোকমুখে শোনা যায় ওখানে নাকি অত্যন্ত অদ্ভুত আর ভয়ঙ্কর সব ঘটনা ঘটে। লোকে ওখানে যেতে জমের মতো ভয় পায়। দিনের বেলা, মানে সকাল 5টা থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত লোকজন তাও ওদিক দিয়ে চলাফেরা করে, কিন্তু যেই সন্ধ্যা 5টা বাজে অমনি সব নিঝুম হয়ে যায়। রাতভর ওখানে যাওয়ার সাহস কারও নেই। হরিণের কথাগুলো শুনে আমার মনের ভেতরটা কেমন খচখচ করে উঠল। আমি আর হরিণ মিলে ওই পাথরটা নিয়ে একটা গোপন পরিকল্পনা করতে শুরু করলাম। স্থির করলাম এই রহস্যের শেষ দেখে ছাড়ব। বিনা প্রস্তুতিতে সেই পাথরের কাছে যাওয়া মানেই মহাবিপদকে আমন্ত্রণ জানানো। তাই আমরা ঠিক করলাম আগে স্থানীয়দের কাছ থেকে সবটা জেনে নেব। আমি যেহেতু ওদের ভাষা জানি না, তাই হরিণ নিজেই সেই দায়িত্ব নিল। ও তো ওখানকারই ভূমিপুত্র, তাই লোকেদের সাথে কথা বলে তথ্য জোগাড় করা ওর জন্য সহজ ছিল। অনেক জিজ্ঞাসাবাদের পর হরিণ যা জানতে পারল তাতে আমার রক্ত হিম হয়ে গেল। সে যে জানালো, এখানে যুগ যুগ ধরে এক অদ্ভুত রহস্য দানা বেঁধে আছে। তবে একটা কথা সে পরিষ্কার করে দিল, সেটা হলো সচরাচর আমরা যে ভূতের কথা ভাবি, যেখানে মানুষ মরে ভূত হয়, এটা কিন্তু তেমনটা নয়। এটা এক অন্য ধরনের ভূত, এক অন্য জগতের অশরীরী শক্তি। আমরা সিদ্ধান্ত নিলাম আমরা নিজেরা সেখানে গিয়ে জীবনের ঝুঁকি নেব না, তার বদলে আমরা রোবটকে সেখানে পাঠাবো। আমি একটা বিশেষ ধরনের উন্নত প্রযুক্তির রোবট নিয়ে এলাম। এটি কোনো খেলনা নয়, বরং রিমোট কন্ট্রোলের সাহায্যে সরাসরি ল্যাপটপের স্ক্রিনে এর গতিবিধি দেখা যায়। এমনকি এর নিয়ন্ত্রণ ব্যবস্থাও চমৎকার। আমি হাতে একটা বিশেষ স্যুট পরলে আমি যেভাবে হাত নাড়াবো, রোবটটিও হুবহু সেভাবে নড়াচড়া করবে। হরিণও নিজের জন্য একই ধরনের একটা ব্যবস্থা করে নিল। এরপর শুরু হলো আমাদের চূড়ান্ত প্রস্তুতি। সকাল গড়িয়ে বিকেল হয়ে গেল। আমরা রাতের সেই ভয়ঙ্কর মুহূর্তের জন্য নিজেদের তৈরি করে নিলাম। পেটে দুমুঠো দানা দিয়ে আমরা ঘরের সমস্ত দরজা জানলা ভালো করে বন্ধ করে দিলাম। জানলার মোটা পর্দাগুলোও টেনে দিলাম, যাতে বাইরে থেকে কোনো অশুভ ছায়া ভেতরে নজর না দিতে পারে। এখন শুধু অপেক্ষা। রাত নামলেই শুরু হবে আমাদের সেই রুদ্ধশ্বাস অভিযান। রোবটের চোখে বসানো আছে অত্যন্ত শক্তিশালী ক্যামেরা, যা আমাদের হাতের যন্ত্রে বা ফোনের স্ক্রিনে জীবন্ত হয়ে ধরা দিচ্ছে। আমরা কিন্তু
ঘরের ভেতরেই আছি, অথচ আমাদের প্রতিটি চালচলন হুবহু প্রতিফলিত হচ্ছে ওই রোবট দুটোর ওপর। আমি আর হরিণ আমাদের সেই বিশেষ পোশাক বা স্যুট পরে নিয়েছি। আমরা ঘরের মেঝেতে পা ফেলে হাঁটছি, আর মাইলখানেক দূরে সেই পাথরের জঙ্গলে রোবটগুলো ঠিক আমাদের মতোই পা ফেলে এগোচ্ছে। আমরা হাত নাড়ালে রোবটের হাত নড়ছে, আমরা ফিরলে ওরাও ফিরছে। আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ এখন রোবটগুলোর ওপর, আর আমাদের নজর স্থির হয়ে আছে স্ক্রিনের দিকে। অবশেষে রোবটগুলো সেই অভিশপ্ত পাথরটার একদম সামনে গিয়ে পৌঁছালে। অদ্ভুত সেই পাথরের আকৃতি যেন প্রতি মুহূর্তে চোখের পলকে বদলে যাচ্ছে। হরিণ আর আমি দুজনেই স্ক্রিনে সব দেখতে পাচ্ছি। সেই অন্যরকম ভূতের মুখোমুখি হওয়ার জন্য আমরা নিজেদের প্রস্তুত করে নিলাম। ভাবলাম, পাথর থেকে যদি কোনো ভূত বেরিয়ে আসে, তবে সে হয়তো এই ধাতব রোবটগুলোকে মানুষ ভেবেই ভুল করবে, আর সেই সুযোগে আমরা তার আসল রূপটা দেখে নেব। ঘর একদম নিস্তব্ধ, শুধু আমাদের নিঃশ্বাসের শব্দ আর স্ক্রিন থেকে আসা হালকা যান্ত্রিক আওয়াজ। রোবটটা পাথরের ঠিক 3 হাত দূরে দাঁড়ালো। ঠিক তখনই শুরু হলো সেই অদ্ভুত ভুতুড়ে কাণ্ড। স্ক্রিনটা হঠাৎ একবার ঝিলিক দিয়ে উঠল, যেন কোনো এক বিদ্যুৎ তরঙ্গ সেখানে আছড়ে পড়ল, আর সেই পাথরের ফাটল থেকে বেরিয়ে এলো এক অদ্ভুত বর্ণের ছায়া। না, এ কোনো মানুষের আত্মা নয়, এ যেন এক আদিম অন্ধকার, যা কোনো নির্দিষ্ট বর্ণ দিয়ে ব্যাখ্যা করা যায় না। ভূতের সেই ভয়ঙ্কর দৃশ্য এবার আমাদের স্ক্রিনে স্পষ্ট হতে শুরু করল। সেই অদ্ভুত বর্ণের ছায়া বা অশরীরী রূপটি আমাদের কোনো ক্ষতি করল না। কেন করল না, সেটা এক বিশাল রহস্য। হয়তো ধাতব রোবট দেখে সে আমাদের মানুষের অস্তিত্ব টের পায়নি, অথবা তার উদ্দেশ্যই হয়তো অন্য কিছু ছিল। আমরা আর ঝুঁকি না নিয়ে সাবধানে রিমোট কন্ট্রোলের সাহায্যে রোবটগুলোকে বাড়িতে ফিরিয়ে আনলাম। আমাদের মনের ভেতর তখন এক অদ্ভুত উত্তেজনা আর ভয় মিশ্রিত অনুভূতি। বাইরে তখন নিঝুম রাত। আমি হরিণকে বললাম, আজ রাতটা তুই আমার এই ভাড়া বাড়িতেই থেকে যা। ও বলল, যা চোখে দেখলাম, এখন যখন তখন যা খুশি ঘটে যেতে পারে, একা না থাকাই ভালো। সারা রাত জানলার ওপাশে পাহাড়ের গায়ে সেই পাথরটার দিকে আমাদের নজর থাকলেও আর কোনো অস্বাভাবিক কিছু ঘটল না। সকাল হলো, রোদ উঠল পাহাড়ের চূড়ায়, চারপাশটা আবার আগের মতোই শান্ত হয়ে গেল। শিলংয়ে থাকাকালীন মেঘালয়ের অনেক সৌন্দর্য দেখেছি, অনেক পাহাড় আর ঝর্ণা ঘুরেছি, কিন্তু শেষে ওই ভুতুড়ে অভিজ্ঞতা আমার জীবনের সেরা এবং সবচাইতে রহস্যময় স্মৃতি হয়ে রইল। এবার ফেরার পালা। নিজের দেশ, নিজের শহর কলকাতায় ফেরার সময় হয়ে এসেছে। শিলং বিমানবন্দর থেকে উড়াল দিলাম। আকাশের ওপর থেকে মেঘালয়ের সেই কুয়াশা ঢাকা পাহাড়গুলোর দিকে শেষবার তাকালাম, যেখানে হয়তো আজও সেই অজানার ছায়া লুকিয়ে আছে। অবশেষে কলকাতা, নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করলাম। সেই চেনা ভিড়, সমতল ভূমি আর যান্ত্রিক কোলাহল। ট্যাক্সি নিয়ে সোজা নিজের বাড়ির পথে রওনা হলাম। মেঘালয়ের সেই ডায়েরির পাতা আজ এখানেই শেষ করছি, কিন্তু সেই অদ্ভুত পাথরের কথা কি কোনোদিন ভুলতে পারবো? হয়তো না। হরিণের সাথে আমার সেই পরিচয়টা শুধু একটা ভ্রমণের স্মৃতি হয়ে থাকেনি, তা এক গভীর আত্মীয়তায় পরিণত হয়েছে। আজও আমাদের নিয়মিত ফোনে যোগাযোগ হয়। মাঝে মধ্যে যখনই মেঘালয়ের পাহাড় আমায় টানে, আমি ছুটে যাই ওর কাছে। ও একবার কলকাতায় আমার বাড়িতে এসেছিল, ঘুরে গেছে এই সমতল শহর। আমরা যখনই একসাথে বসি, কোনো এক নিঝুম অবসরে আমাদের অবচেতন মনে সেই রাতের স্মৃতিটা ভেসে ওঠে। সেই যে অদ্ভুত পাথর, সেই রোবটের স্ক্রিনে ফুটে ওঠা অপার্থিব ছায়া, ভাবলে আজও আমরা শিউরে উঠি।
আজও মনে হয় সেদিন যদি আমরা রোবট না পাঠিয়ে নিজেরা বাস্তবে সেই পাথরের সামনে যেতাম তবে কি হতো। হয়তো পরিণতি হতো চরম বিপজ্জনক আর খতরনাক। সেই অজানা বিপদের হাত থেকেই প্রযুক্তি আমাদের বাঁচিয়ে দিয়েছিল। সবসময় যে সেই ভয়ের কথা মনে পড়ে তা নয়। হয়তো 3-4 বছর কেটে যায় কোনো চিন্তা ছাড়াই, কিন্তু হঠাৎ কোনো এক নিস্তব্ধ রাতে সেই দৃশ্যটা চোখের সামনে ভেসে ওঠে। তবে সময়ের সাথে সাথে স্মৃতির সেই তীব্রতা কিছুটা ফিকে হয়ে এসেছে। আমি হয়তো ধীরে ধীরে মন থেকে এই ঘটনাটি মুছে ফেলছি, কিন্তু আমার ডায়েরির পাতায় সেই হাড় হিমকা করা অভিজ্ঞতা আজও অক্ষত রয়ে গেছে। এই ঘটনা আমাদের এক মস্ত বড় শিক্ষা দিয়ে গেছে। পৃথিবীতে এমন অনেক জায়গা বা রহস্য আছে যা আমাদের জানার বাইরে, আর সেখানে অযথা সাহসিকতা দেখাতে যাওয়া ঠিক নয়। আমাদের অজানাকে জানার কৌতূহল থাকবেই, কিন্তু নিজের জীবনকে তুচ্ছ করে নয়। মেঘালয়ের সেই রহস্যময় ডায়েরির কথা এখানেই সমাপ্ত করছি।